আজকে গল্প বাগানবিলাসের দিনলিপি। গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। তাহলে শুরু হচ্ছে এখন বাগানবিলাসের দিনলিপি গল্পটা। শহরের কোলাহল যখন মানুষের ভেতরে এক ধরনের ক্লান্তি আর শূন্যতা তৈরি করে, তখন মানুষ কোনো এক অজানা টানেই প্রকৃতির কোলে ফিরে যেতে চায়। অনন্যার ক্ষেত্রেও তাই হয়েছিল। কাঁধ অবধি কোঁকড়ানো অবাধ্য চুলগুলো কপালের ওপর এসে জমছিল বারংবার। সে আলতো করে চশমাটা নাকের ডগায় ঠেলে দিয়ে ডান হাতে চুলগুলো কানের পিঠে গুজে দিল। পরনে তার একটি উজ্জ্বল হলুদ রঙের ফুল হাতা কুর্তি, যা এই বসন্তের পড়ন্ত বিকালের হালকা রোদের সাথে এক অদ্ভুত সাজুজ্য তৈরি করেছে। পায়ে সাধারণ নীল রঙের ক্যাজুয়াল স্যান্ডেল, আর কাঁধে ঝুলছে ল্যাভেন্ডার রঙের সেই ছোট্ট প্রিয় স্লিং ব্যাগটি। অনন্যা এসে দাঁড়িয়েছে ছায়াবিথি নামের এক প্রাচীন বাগানবাড়ির মেঠো পথে। পথটি লাল ইটের টুকরো দিয়ে সযত্নে বাঁধানো। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল সে যেন কোনো টাইম মেশিনে চড়ে কয়েক দশক পেছনে চলে গেছে। চারপাশটা নিঝুম, কেবল মাঝে মাঝে কোনো অজানা পাখির ডাক নীরবতা ভেঙে দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি যা অনন্যা দৃষ্টি আকর্ষণ করল তা হলো মাথার ওপর নুয়ে পড়া এক বিশাল বাগানবিলাস বা বুগেনভিলিয়া গাছের ঝোপ। গাঢ় গোলাপি আর রক্তা ফুলের থোকাগুলো যেন সবুজ পাতার সমুদ্র ফুঁড়ে হাসছে। প্রকৃতির এই রঙের উৎসব অনন্যাকে থমকে দাঁড়াতে বাধ্য করল। সে ব্যাগ থেকে তার ডায়েরিটা বের করতে চাইল, কিন্তু হাত থেমে গেল। এই মুহূর্তে কিছু লেখার চেয়ে এই অপার শান্তিকে নিজের চোখের ভেতর বন্দি করে নেওয়াই বেশি জরুরি। অনন্যা আলতো করে একটি ঝুলন্ত ফুলের ডালে হাত ছোঁয়াল। তার মনে পড়ে গেল আজ থেকে ঠিক 5 বছর আগের এক বসন্তের কথা। তখন জীবনটা এত জটিল ছিল না। তখন তার ডায়েরির পাতায় পাতায় কেবলই ছিল স্বপ্নের আনাগোনা। অনন্যার কাঁধের ওই ছোট্ট বেগুনি ব্যাগটির মধ্যে কেবল চাবির গোছা বা মেকআপের সরঞ্জাম ছিল না, সেখানে ছিল এক টুকরো ইতিহাস, এক তাড়া পুরনো চিঠি, যার খামগুলো সময়ের নিয়মে কিছুটা বিবর্ণ, হলদেটে হয়ে গেছে। চিঠিগুলো লিখেছিলেন তার দাদু, আজ থেকে প্রায় 50 বছর আগে তার দিদিমাকে। দাদুর চিঠিতে এই ছায়াবিথি বাগান বাড়ির উল্লেখ ছিল। চিঠির এক জায়গায় লেখা ছিল, সুচরিতা, শহরে এই ধুলোবালি আর ব্যস্ততা আমার ভালো লাগে না। আমি 0 পয়েন্টের সেই মেঠো পট্টার পাশে একটা বাগান বাড়ি তৈরি করছি। সেখানে আমি শুধু বাগান বিলাস লাগাব। যখন বসন্তে পুরো বাগান গোলাপি ফুলে ভরে যাবে, তখন তুমি ওই মেঠো পথ ধরে হলুদ শাড়ি পরে আমার দিকে হেঁটে আসবে। আমি অপলক দেখব। দিদিমা কখনো সেই পথ ধরে হেঁটে আসতে পেরেছিলেন কিনা অনন্যা তা জানে না, কারণ দাদু সেই বাগান শেষ করার আগেই এক অকাল ঝড়ে পৃথিবী ছেড়ে চলে যান। দিদিমা সারাজীবন এই অপূর্ণ স্বপ্নের বোঝা বয়ে বেরিয়েছেন। আজ দিদিমাও নেই, তাই অনন্যা নিজের কাঁধে সেই অপূর্ণ ইচ্ছার ভার তুলে নিয়েছে। সে আজ দিদিমার হয়ে দাদুর সেই সাধের বাগানবিলাসের পথ ধরে হাঁটতে এসেছে। হলুদ শাড়ি হয়তো পরা হয়নি, কিন্তু বসন্তের হলুদ রোদ্দুরের মতো এক হলুদ টপস পরে সে আজ এখানে উপস্থিত। সে যখন মেঠো পথের ধারে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছিল, ঠিক তখনই পেছন থেকে এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, কেউ কি এখানে অপেক্ষা করছেন? অনন্যা চমকে পেছনে তাকাল। পেছনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় পাকা চুলের পশম। তার মুখাবয়বে এক অদ্ভুত প্রশান্তি এবং এক চিলতে কৌতূহল। আসলে আমি ঠিক অপেক্ষা করছি না। বৃদ্ধ ভদ্রলোক একটু হাসলেন। তাঁর হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না। তিনি বললেন, হ্যাঁ মা, আমার নাম নীলাদ্রি শেখর। এই ছায়াবিথি আমারই দাদুর তৈরি। তবে এখন আমি একাই থাকি এখানে। তরুণ প্রজন্মের কেউ সাধারণত এই নির্জন জায়গায় আসে না। তুমি এখানে কিভাবে এলে? অনন্যা তার ব্যাগ থেকে পুরনো চিঠিগুলোর একটি বের করে মৃদুস্বরে বলল, আমার দাদু অবনীন্দ্রনাথ সেন এই বাগানবাড়ির কথা লিখেছিলেন তার চিঠিতে। তিনি বোধহয় আপনার দাদুর বন্ধু ছিলেন। নীলাদ্রি বাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি চশমাটা খুলে কুর্তির কোণা দিয়ে মুছে আবার চোখে পড়ে বললেন, অবনীন্দ্র? ওহ ঈশ্বর, অবু, তুমি অবুর নাতনি? আমি বিশ্বাস করতে পারছি না। তিনি আবেগে অনন্যার হাত দুটি ধরে ফেললেন। অনন্যা অনুভব করল বৃদ্ধের হাত দুটো কাঁপছে। এক লহমায় 50 বছরের পুরনো এক বন্ধুত্বের সেতু যেন আবার জীবিত হয়ে উঠল এই ইটের মেঠো পথের উপরে। নীলাদ্রিবাবু বলতে শুরু করলেন, অবু আর আমার দাদু একসঙ্গে এই বাগান বাড়ির নকশা করেছিলেন। অবুর স্বপ্ন ছিল বাগান বিলাসের এই পথটা, কিন্তু ওর চলে যাওয়ার পর আমরা এই জায়গাটা সেভাবেই আগলে রেখেছি। আজ তুমি এসেছ, ঠিক যেন সুচরিতা দেবীর প্রতিরূপ হয়ে। নীলাদ্রিবাবু অনন্যাকে বাগানের কাঠের বেঞ্চে বসালেন। মেঠো পথের দুপাশে ঝরে পড়া গোলাপি ফুলগুলো বাতাসে মৃদুল ছিল। জানো অন্না, নীলাদ্রিবাবু বলতে লাগলেন, প্রকৃতি বড় অদ্ভুত। মানুষ চলে যায়, কিন্তু মানুষের অনুভূতিগুলো এই গাছপালা, ফুল আর মাটির মধ্যে থেকে যায়। তোমার দাদু এই বাগানবিলাস গাছগুলো যখন লাগিয়েছিলেন, তখন তিনি বলতেন ফুলগুলো নাকি মানুষের না বলা কথাগুলো ফুটিয়ে তোলে। অনন্যা চশমাটা খুলে চোখের কোণের জলটা আড়াল করার চেষ্টা করল। সে বলল, দিদিমা সারা জীবন আফসোস করতেন তিনি কেন দাদুর ডাকে সাড়া দিয়ে এখানে চলে আসেননি। সমাজের নানা নিয়মের বেড়াজালে আটকে পড়েছেন তিনি।
আজ এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে দিদিমা বোধহয় আমার চোখ দিয়েই এই রূপ দেখছেন। অবশ্যই দেখছেন। নীলাদ্রি বাবু বললেন। আজকের এই বিকালটা দেখো, আলোটা কেমন সোনালি হয়ে এসেছে। একে আমরা বলি গোধূলি বেলা। এই আলোতে সব মলিনতা মুছে যায়। অনন্যা ডায়েরিটা বের করে লিখতে শুরু করল। তার কোকড়ানো চুলগুলো বাতাসে উড়ছিল। মেঠো পথের ওপর দিয়ে হেঁটে যাওয়া এক ঝাঁক ছোট পাখি কিচিরমিচির শব্দে উড়ে গেল আকাশের দিকে। নীলাদ্রিবাবু অনন্যার এই শান্ত রূপটি দেখছিলেন। তিনি বললেন, তুমি কি লিখতে ভালোবাসো? হ্যাঁ, খুব। অনন্যা জবাব দিল। এই বাগান বিলাসের নিচে গিয়ে দাঁড়াও, আমি তোমার একটা ছবি তুলে দিই। অবুর নাতনি অবুর তৈরি করা স্বর্গে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা ফ্রেমে বন্দি থাকা উচিত। অনন্যা গিয়ে দাঁড়ালো বাগানবিলাস ঝোপের নিচে। তার পাশে প্রাচীন একটি সরু গাছের কাণ্ড। বাতাসে ডালপালাগুলো দুলছে। অনন্যা তার ব্যাগটি কাঁধে রেখে দুহাত সামনে জড়ো করে দাঁড়ালো। তার মুখে এক শান্ত, সৌম্য এবং কিছুটা উদাসী ভাব। ক্যামেরার শাটারের মৃদু আওয়াজ হলো ক্লিক। ছবিটি শুধু একটি সাধারণ ছবি ছিল না, এটি ছিল দুটি প্রজন্মের মেলবন্ধন, একটি অপূর্ণ ভালোবাসার পূর্ণতা এবং প্রকৃতির বুকে এক মানবাত্মার শান্তি সন্ধান। বাড়ি ফেরার পথে অনন্যার মনে হলো তার ল্যাভেন্ডার ব্যাগটি এখন আর ভারী ঠেকছে না, কারণ যে দুঃখের আর স্মৃতির ভার সে এতদিন বয়ে বেড়াচ্ছিল তা সেই বাগানবিলাসের মেঠো পথেই সমর্পণ করে এসেছে। এখন তার হৃদয় হালকা মুক্ত। সে গাড়ির জানালার মাথা রেখে বাইরের অন্ধকারের দিকে তাকাল। তার মনে হলো দাদু আর দিদিমা হয়তো মেঘের ওপার থেকে হাত ধরাধরি করে হেঁটে চলেছেন এক অন্তহীন বাগানবিলাসের মেঠো পথ ধরে, যেখানে কোনো বিচ্ছেদ নেই, কোনো নিয়মের বেড়াজাল নেই, কেবল আছে হলুদ রোদ্দুর আর গাঢ় গোলাপি ফুলের অনন্ত বসন্ত। গল্পটা এখানে সমাপ্ত। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।